আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালোবাসা ভালো আছি। কিন্তু আজকে সকালবেলা উঠে হচ্ছে এমন একটা ব্যাড নিউজ শুনছি, যার জন্য হচ্ছে আমার আমার ফ্যামিলি মানে আমরা সবাই অনেক টেনশনে পড়ে আছি। তারপর হচ্ছে মন মানসিকতাও খুবই খারাপ, যেটা হচ্ছে আপনাদের সাথে শেয়ার করবো। আর এখন হচ্ছে আমি আর বেলাল আঙ্কেল দেখতে পাচ্ছেন আমার পাশে। আমরা যাচ্ছি হলো ঢাকা মেডিকেল। আমি আমার আঙ্কেল যাচ্ছি ঢাকা মেডিকেল। আমার মামতো ভাই, আমার একজন মামা ছিল যে সে মারা গেছে। আমার আম্মুরা হচ্ছে 4 জন, তার একটা ভাই ছিল, ভাইটা মারা গেছে অনেক আগে, 2016 সালে মারা গেছে। তো তখন আমার মামতো ভাইটা খুবই ছোট ছিল। ওরা হচ্ছে এখন এখন মানে বর্তমানে এখন বড় হয়েছে। এখন ওর খালার কাছে ছিল, দুইজনই ওর খালার কাছে ছিল। আমার মামি হলো বাহিরে থাকে, সৌদি। তো সেখান থেকে হচ্ছে মানে টাকা পয়সা পাঠাইতো তার বোনের কাছে, তার বোন হচ্ছে ওদেরকে রাখতো, পড়ালেখা করাইতো। আচ্ছা, দোয়া করবেন আপনারা সবাই। আমরা এই যে ঢাকা মেডিকেল চলে আসছি। আপনাদেরকে তো বললামই যে আমার ভাইকে নিয়ে অনেক প্রবলেমের মধ্যে আছে, আমরা অনেক টেনশনে। এই যে এখানে হসপিটালে দৌড়াদৌড়ি, থানায় দৌড়াদৌড়ি, তো এগুলোর বিষয়ে তো আপনাদেরকে এখন পুরোপুরি মানে খুলে বলা হয় নাই, সামান্য একটু বলা হয়েছে। তো এখন আর কি বলতেছি, এখন আমার আন্টি আছে পাশে, আঙ্কেল আছে। আঙ্কেল যেহেতু মেডিকেলে গিয়েছে, তারপরে হচ্ছে ওর সাথে দেখা করছে। আমি গেছিলাম দেখা করতে, কিন্তু দেখা হয় নাই, যার জন্য হচ্ছে আঙ্কেল বলতে পারবে পুরোপুরি কথাটা। কারণ সরাসরি মুখ থেকে শোনা আর হচ্ছে ফোনে ফোনে শোনা অনেক পার্থক্য। তো আঙ্কেল কিন্তু সরাসরি দেখছে, কথা বলছে, এর জন্য হচ্ছে আঙ্কেল পুরোপুরি ঘটনাটা আপনাদেরকে সরাসরি ভাবে বলতে পারবে। আর আমরা হচ্ছে শুনছি শুধু। আঙ্কেল বলেন। মেন ঘটনা হচ্ছে, আসলে আমি তো শুরু থেকে ছিলাম না। আমি হলো এখানে ফোন দিছে, পরে হলো আমি গেছি। যাওয়ার পর প্রায় 2 ঘন্টার মতন দাঁড়াইছিলাম না। হ্যাঁ, তুমি ছিলাম 2 ঘন্টার মতন দাঁড়াইছিলাম। আমি আবার যে ওর যে মামতো ভাই, যেটা আর কি আমার সমুদ্রের ছেলে, ও হলো ক্লাস 9-এ পড়ে। আমি তো ওই যে ফাঁসিতে মারা গেছে, মানে আমার এটা হলো আমার চিন্তা ধারণা, যদি ওর খালা ফাঁসিতে মরে যায়, ফাঁসি দিয়ে মেরে লাগছে, সে জায়গায় তো ওর করণীয় কোনো কিছুই নেই। এটাই হলো সবার কথা, যে যেহেতু সবার কথা হলো যে ও তো ওই বাড়িতে ছিল, ওর খালার কাছে ছিল। আর যে মারছে তারা 3 জন লোক মিলা মারছে, সেটা হলো আমার মামতো ভাই মুখের থেকে শুনলাম। দেন 3 জন লোক মিলা হলো গা খালারা মারছে, সেটা ও জানে না, কিন্তু ও দেখছে যে ওই 3 জন লোক ঘরের ভিতরে, এমনকি হসপিটালে হসপিটালে নিজে নিয়ে গেছে। আর নিজে নিয়ে গেছে, আবার ঘরের ভিতর ছিল 3 জনের ভিতরে, যার লগে ওই মানে আমার খালতো ভাই, মামতো ভাই ছেলের সাথে, ছেলের খালার সাথে যেই বেটার সম্পর্ক ছিল, ওই বেটা হলো গা ছিল ওই জায়গায়। ওই বেটা হলো কোথাছে কি ডাক দিয়া, আহিম নাই নাই, তোমার খালার অবস্থা তো ভালো না, তুমি ঘুরে থেকে ওঠো। ওইটা দেখে কি ওই খালা জিবলা কামড়ে ফ্লোরে পড়ে দিচ্ছে। হ্যাঁ, গলায় উন্না পেছনে। তো ও হলো ডাক্তার, সে তো বুঝতেছে না খালায় ফাঁসি দিয়ে মরছে কিংবা মেরে লাগছে। আর ওই সময় হয়েছে গা, ওই বেটারা ঘুমের থেকে উঠছে, ওঠার পরে পরে ডাক দিছে, ডাক দিয়ে এসে দেখে যে এই অবস্থা। ও তো সুন্দর, আর খালাকে ডাক্তার যেভাবে খালামণি ওঠো, খালামণি, মানে ওদের ভাষাটা অনেক সুন্দর, আমার অনেক ভালো লাগে। ও মানে যেভাবে বললো, তো বলার পর উঠে না। তো ওদের সাথে ওই 2টা মেয়ে ছিল আর একটা পুরুষ ছিল। ওনাদের সাথে ওনার ওর ভাই আবল, এই যে মানে ওর ভাই মামতো ভাই, ওনাদের সাথে হসপিটালে গেছে। হসপিটালে যাওয়ার পর ওর ভাইরে বলছে কি, তুমি যে তোমার ফুপ্পাকে ডাক দিয়ে, খালুকে ডাক দিয়ে নিয়ে এসো। হ্যাঁ, আগের জামাই রে। তো আগের জামাই ডাক দিতে গেছে, আগের জামাই ডাক দিতে গেছে। পরে ও গেছে সরল মনে, হ্যাঁ সরল মনে গেছে ডাক দিতে। আর ওদিক দিয়ে হলো ওই 3 জন, যে 3 জনের ষড়যন্ত্র মারছে, ওই 3 জনের মিলে পলাইছে।
কিন্তু ওর আগে যে আমি বুদ্ধি দিছে এই সিসি ক্যামেরা ফুটেছে, যেহেতু ওরা এই জায়গায় আইছে, তাহলে অবশ্যই এই হসপিটালের সিসি ক্যামেরা ফুটেজ আছে, ভিডিও ফুটেজ। ওই ভিডিও ফুটেজ পুলিশে দিছে নাকি অতৃপ্ত আমি ছিলাম না, আর ওই জায়গায় আমি আসছিলাম মনে হয়, আমি তো জায়গায় যাইতে পারি না, মেডিকেলে, ঢাকা মেডিকেল পর্যন্ত ছিলাম। আমি ছিলাম ঢাকা মেডিকেল কলেজে। তো ওখান থেকে দেখলাম যে ওরা এই মানে এই কথা কই শেষ, ওই মেডিকেলে তো ট্রিটমেন্টটাও তো ছিল। তারপর আমি যেটুকু শুনছি যে আমার মানে আপনাদের ভাবে এই ওর হলো গা মামতো ভাই সমুদ্রের ছেলে, তা আমি চিন্তা করলাম যেহেতু সমুদ্রের ছেলে আমি যাই, যেহেতু ওরা থানায় লিয়ে গেছে, মানে আমি শুনছি ওরা থানায় লিয়ে গেছে, থানায় লিয়ে গেছে। আর ওই থানায় হলো আমি যাওয়ার অর্ধেক করতে ওই সময় আমি ছিলাম আমাদের ওই ওটার নাম হলো কি আপনারা অনেকে চিনবেন যারা ঢাকার ভিতরে আছে, না না এটার নাম হলো ভাই কি জানি ওই যে হাইকোর্ট মাজারের সামনে। তো আমি রিক্সা দিয়ে হাইকোর্ট তুলে গেছি, আর ওইটা আমি ফোন দিচ্ছি আমার আঙ্কেল আপনি থানায় আসছেন না, আপনি ডাইরেক্ট ঢাকা মেডিকেল যান, আপনার ঢাকা মেডিকেল আসতেছে। আমি আবার সাথে সাথে আমি আবার সাথে ঠিক আছে, আমরা আবার রিটার্ন গাড়ি ঘুরে আনি আবার ঢাকা মেডিকেল আসি। ঠিক আছে, আমি ঢাকা মেডিকেল আসি, অনেক ফোন দিতেছি, ফোন ঢুকে একবার ঢুকে না, মানে অনেক যা যাবে না, ওখানে আমি আনতেছি কোথায় বুঝবো। আমি কোনো ঢাকা মেডিকেল মর্গে কোনো সময় যাই নাই, এই ফার্স্ট আমার লাইফের প্রথম। তো ও আমাকে বলতেছে ঢাকা মেডিকেলের 2 তলায়, আমি বলতেছি 2 তলায়, আমি তুমি 2 তলায় দাঁড়াও, আমি আসছি। কারণ কি পুলিশ তো দাঁড়াই, পুলিশ তো দাঁড়াইবো না, আপনি 2 তলায় আসেন। আমি ধরে উঠছি 2 তলায়, আমিও অসুস্থ আপনারা জানেন। তারপর আমি ধরে উঠছি, যেহেতু আর আব্বা নাই, আমার মাটাও সামনে নাই, আমরা যদি একটু সামনে থাকি তাহলে একটা মনোবল সাহস পাইব। তো এই কারণে হইলো আমার যাওয়া, ওই আমার শাশুড়ির মুখের দিকে তাকাইয়া আর হলো আমার ওয়াইফের মুখের দিকে তাকাইয়া চিন্তা করলাম যাই মানুষ, আমারও যদি ছেলের এরকম পরিস্থিতি হইতো, তো ওই ক্ষেত্রে হয়তো আমার বোনের জামাই হয়ে যাইতো। তো চিন্তা করলাম, ওই চিন্তা ভাবনা করে হলো আমি গেছি। আসলে মানুষ একটা পরিস্থিতিতে পড়ে গেলে ওসব নিজের বিবেক দিতেই লাগে। আবার আমাদের বিয়েতে ওরা 2 ভাই আসছিল, এই কারণে চিন্তা ভাবনা করে না যায়। আসলে বাচ্চা ছোট তো ওরা তো ওরকম কোনো কিছু বুঝে না। তো যাওয়ার পর ওর সাথে যাওয়ার পর মানে আমি শান্তি। আর ওর আম্মা তো কন্টিনিউ, ওনার ভাই, ওনার মা, তারপর ওনার বোনের জামাই, এদের বাদ দিয়ে খেলে আমাকে ফোন দিচ্ছে, দেন ভাই আপনি পারবেন আমার ছেলের সাথে আমাকে কথা বলা দিতে, আমি জানি। তো চিন্তা করলাম আমি যদি ওখান থেকে আসিয়া করি, তো আমার ছেলের সাথে আমি মানে কথা কয়ে দিতে পারবো না। আর আমি ওনাকে কথা দিচ্ছি যে আমি যাইও হলো আপনার ছেলের সাথে আমি কথা বলাই দেবো। তো এই ক্ষেত্রে যতক্ষণ করে আমি ওরা না দেখছি অতক্ষণ পর্যন্ত আমি দৌড়াদৌড়ি করছিলাম। আমি দেখছি দেখার পরে আমি ওই আমার সমুদ্রের বোর সাথে মানে কথা কয়ে দিচ্ছি যে এই যে আপনার ছেলে, আর আপনার ছেলের সাথে ভিডিও কলে কথা বলে। তো মা ছেলে দেখে মানে এত ইমোশনাল হচ্ছে, কাইন্ডা দিছে মা তার ছেলেকে দেখে, ছেলের পরিস্থিতি এরকম খারাপ ছিল। ঠিক আছে, আর ওদেরকেও আমি দেখাইছি, যে তোমাদেরকে দেখাইছি না, ওদেরকেও দেখাইছি যে তোমার ভাই তুমি আলো কথা বল, আর আমি তো ওখানে ছিলাম। তারপর আমি যতটুকু পারছি করছি, ধরে মরিয়া খাই নাই, কালকে রাতে 2টা থেকে না খাওয়া। ভাই ওরকম মানে ঠিক আছে এই জেনারেশন, কিন্তু ওরকম অতটা মানে অভদ্র না, অত চতুর না। ও কিন্তু ওইখানে ওদের সাথে তর্ক বিতর্ক করতে পারতো বা বলতে পারতো যে আপনারা কিছু করছেন, এরকম কথা বলতে পারতো। প্রশাসনের সাথে তর্ক বিতর্ক না বাসায় ওই ওনারা যখন ডাকতেছে, কিন্তু ও কিন্তু এখানে নীরবতা একটা বুদ্ধিমানের কাজ করছে। হ্যাঁ, ও ওইখানে যে কোনো কথা বলে নাই, এটার জন্য আমি ওকে ধন্যবাদ জানাই যে ওইসব মানুষের সাথে কথা না বলাটাই ভালো। ও যে ওই 3 জনকে কোনো কথা বলে নাই যে আপনারা থাকতে আমার খালার এই অবস্থা কেন হলো, ও কোনো জেরা করে নাই, কিচ্ছু বলে নাই। ওনারা যা বলছে জাস্ট ও তাই করছে, তাই শুনছে। যদি ভাবেন যে ও যদি কিছু করতো, ওরে যদি কিছু করতো, ওই ফ্ল্যাটটার মধ্যে শুধু ওর খালা ও আর ওই 3 জন হচ্ছে ক্রিমিনাল। তো ওই 3 জন যদি ওদেরকে মানে এটা করতো, তাহলে ও কিন্তু ছাড়া পাইতো না। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে আমার ভাইয়ের কিছু হয় নাই,
আর ওনার জন্য যে খারাপ লাগতেছে না এমন না, খারাপ লাগতেছে, কিন্তু হচ্ছে উনি অপরাধ করছে, দোষ করছে, তার জন্য হয়তো বা আল্লাহ তাআলা চাইছে ওনার ক্ষতি হোক, ক্ষতি হয়েছে। কিন্তু আমার ভাই নির্দোষ ছিল, যার জন্য আমরা মানে অনেক টেনশনে ছিলাম, অনেক মানে কি বলবো, আমার খালা আর আমার আজকে সকালটা শুরু হয়েছে কান্না করতে করতে। আমি জাস্ট ঘুম থেকে উঠছি মনে হয় 10টা-11টার দিকে। তো মানে এ বাসায় আসলে জানেন যে একটু দেরি করে ঘুমাই। উঠছি সকালবেলা, উঠার পরে হচ্ছে আমার আন্টি আমার মামি কল দিচ্ছে, আমাকে কল দিয়ে জানাইতেছে এরকম এরকম হয়েছে। আমি তো আতঙ্ক হয়ে গেছি। মামি আমাকে ডাইরেক্ট বলতেছে যে ওর খালা তো ফাঁসি দিয়েছে, ওদের পুলিশ এসে ধরে নিয়ে গেছে। আমি তো আমি ভাবছি কিছু পরে আন্টিকে বলার পর আমরা দুজনেই মানে কান্না করতেছি ড্রয়িং রুমে বসে। তারপর আঙ্কেল ছিল এই রুমে, আমাদের কান্নাকাটি শুনে আঙ্কেল বলতেছে কি হয়েছে কি হয়েছে। তা আমরা পরে বলছি, আঙ্কেল যাবে। তা আমি একটু সাহস পেলাম যে আমি আঙ্কেলের সাথে যাইতে পারি। আমি যদি নিজের বাসায় থাকতাম তাহলে আমি আসাদের আব্বুকে বলতেও পারতাম না যে আমি যাবো, এ কথা আমি বলতেও পারতাম আর যাইতেও পারতাম না। আর আমি যে ঢাকা মেডিকেল গেছি আজকে, আমি আসাদের আব্বুকে বলিও না যে আমি গেছি, এখনো পর্যন্ত বলি না। এখন রাতের বাজে 1টা, এখনো বলি না। সে যদি জানে হয়তো বা ভিডিও কখনো যদি দেখে তাহলে হয়তো বা জানবে, কিন্তু আমি আসাদের আব্বুকে বলিনি। কারণ যদি বলি তাহলে সে আমার সাথে একটু রাগারাগি করবে যে আর ছেলেকে নিয়ে কেন। বোঝেনি তো, সবার সন্তানের জন্য সবার মায়াটা। আমার ছেলেটা অত বড় না যে পরিশ্রম সকল সুযোগ করতে পারবে, অনেকটাই ছোট। ওরে নিয়ে রোদের মধ্যে এই 2 ঘন্টা জাস্ট আঙ্কেল আমি হসপিটাল, তারপর হচ্ছে ঢাকা মেডিকেল মনে হয় পুরোটা ঘোরা হয়েছে, মানে মর্গে পর্যন্ত গেছে। ওইখানে যে কি বিচ্ছিরি গন্ধ, ওইখানেও যাই আসছে আমার এই ছেলেটাকে নিয়ে। তো একটা পর্যায়ে যখন বলছে যে ও আসবে না, ঢাকা মেডিকেল আসবে না, ওকে থানা নিয়ে যাবে, তারপর হচ্ছে আমি বলছি যে তাহলে আমি তো আর থাইকা লাভ নাই। পরে আঙ্কেল বলছে যে না আমি থাকবো, আমি লাশ দেখি তারপর হচ্ছে খালুদের সাথে কথা বলে যাবো। তো এই কারণে হলো আঙ্কেল ছিল আর আমি আশা করছি আমার ছেলেকে নিয়ে আঙ্কেলের একটা রিক্সা দিয়েছি, সেখান থেকে আমি ডাইরেক্ট বাসায় চলে আসছি। আর তারপরে হচ্ছে আঙ্কেল ওইখানে ছিল, ওইখান থেকে আবার থানায় যাইতে দিয়েছে, ওইখান থেকে আবার রিটার্ন আসলো, আঙ্কেলটা বলবে। তো আঙ্কেল দেখা করছে, কথা বলছে, আমার আর দেখা হয় না, ভিডিও কলে আঙ্কেল কথা বলা দিচ্ছে। তো যাই হোক, এখন আপনাদের মানে কি ময়মরবির দোয়া, আল্লাহ হয়তো বা চাইছে আমার ভাই নির্দোষ, এই কারণে আল্লাহ তাআলা ওরে ভালোভাবে আর কি ছাড়াই দিছে। আর ওর আগের যে আঙ্কেল, ওই যে ওর খালার যে আগের হাজবেন্ড ছিল, ওই হাজবেন্ডটা ওকে অনেক সাপোর্ট করছে, বলছে যে না ও নির্দোষ, ও কোনো দোষ নাই। হ্যাঁ যতক্ষণ হ্যাঁ আন্টি, ও যতক্ষণ থানায় এখানে ওখানে দৌড়াদৌড়ি করছে, পুলিশ ওকে জেরা করছে, ততক্ষণ উনি ওর পাশে ছিল। উনি সব কথার উত্তর দিচ্ছে, উনি কি করছে যে না আমার ওয়াইফ সমস্যা ছিল, খারাপ ছিল, ওর কোনো দোষ নেই, ও নাই। উনি নাইমকে অনেক পছন্দ করতেন। ওনাকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই যে উনি ন্যায়ের পথে ছিল, সত্যি কথা বলছে, আমার ভাইকে মানে সাপোর্ট করছে। এর জন্য আমি সত্যি ওনার কাছে কৃতজ্ঞ। আর এই 2টা ভাই আছে আমার মামা ভাই বলতে, আপনি আর কেউই নেই, এই হয়েছে আপন ভাই, এই হচ্ছে মামা ভাই। তো আপনারাও দোয়া করবেন যেন ওরা 2 ভাই ভালো থাকে, সুস্থ থাকে। ছোটবেলায় বাবা মারা গেছে, মা বাহিরে থাকে, মানে ওদের জন্যই গেছে আমার মামি বাহিরে, চাইলে বিয়ে করতে পারতো, কিছু করে নাই। সবাই দোয়া করবেন। তো যাই হোক, অনেক কথাই বললাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কথার মানে ভুল ত্রুটি পেলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো আজকের মধ্যে আমরা বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।